বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। তুমি যদি মেয়ে না একটা ছেলে হতে, তোমার এই মুখ আমি ভেঙে গুড়িয়ে দিতাম। তোমার এই নোংরা কথা বলার সাহস আমি চিরকালের মতো শেষ করে দিতাম। বাইরের লোককে ফোন করে নিজের হবু স্বামী সম্পর্কে রসিকতা করছো? না না, শোনো, আমার অফিসে আমি কাজ করতে আসি, কারণ রসিকতা শুনতে নয়। উপরে উঠবার যে সিঁড়ি তোমার গুরুজনরা তোমায় দেখিয়েছেন, সেটা ছেড়ে তুমি আমার কাছে এসেছো। আমার গুরুজনরা তপনকে চিনতে পেরেছে। এই, দুষ্টুমি করবে না। কেন করবো না? তোমার সঙ্গে দুষ্টুমি করবার সম্পূর্ণ অধিকার আমার আছে। ঠিক আছে, তাহলে আমিও দুষ্টুমি করে তোমার সঙ্গে তোমাদের বাড়ি চলে যাব। দারুণ হবে, দারুণ হবে। আমিও গিয়ে সোজা বড় বৌদিকে বলবো যে বড় বৌদি, এই নাও তোমার ইয়ে মানে দু চাই। আরে বলো না, তোমাদের দুজনের সম্পর্কটা কি জানাবে? সাহস তো খুব বেড়েছে। বড়দাকে বলতে পারবে? পারবো না কেন? তবে বড় বৌদি থাকতে আমার বলার ঠিক উচিত হবে না। বুঝেছি। তবে তোমার বড়দা কিন্তু আমাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, সে তো আমারই জন্যে। মোটেই নয়, উনি এসব কিছু জানেনই না। সবাই জানে, সবাই জানে যে তুমি তুমি আমাদের বাড়ির ছোট বউ হচ্ছ। না বর্দা, না, এইভাবে আমি যেতে পারবো না। তোমার কষ্টের পয়সা আমি যতটুকু পড়েছি, তাতে আমি একটা চাকরি জোগাড় করে নিতে পারবো, তোমার পাশে দাঁড়াতে পারবো। আমার পাশে তুই তো চিরকাল থাকবি, কিন্তু তোর মতো একজন ভালো ছাত্রকে সংসারের প্রয়োজনে এভাবে আমি নষ্ট হতে দেব না। মেজদা আমার যাওয়াটাকে সমর্থন করছে না বর্দা। না করুক, তোকে বড় হতেই হবে, এটা আমার স্বপ্ন। কিন্তু আমার পড়ার খরচ জোগাতে তোমার খুব কষ্ট হবে বর্দা। মাত্র তো 3টে বছর, তারপর ফিরে এসে তুই সব জোগাবি আর আমি আরাম করব। কিন্তু কোনো কিন্তু নয়, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। পারবো না প্রদীপ, তোমাকে ছেড়ে 3-3টে বছর থাকতে আমি কিছুতেই পারবো না। ওভাবে বলো না মাধু, আমারও তোমাকে ছেড়ে খুব কষ্ট হবে। কিন্তু দাদা অনেক আশা করে আছেন, কত কষ্ট করে সব ব্যবস্থা করেছেন। এখন কি আমি না বলতে পারি? একটা দিনও তোমাকে না দেখে আমি থাকতে পারি না, সেখানে 3-3টে বছর, তার মানে 1000 দিনেরও বেশি। আমি পারবো না প্রদীপ, আমি পারবো না। মাধু, আমি ফিরে আসার পর আর তোমাকে একলা থাকতে হবে না। হ্যাঁ, আমি তোমাকে একলা থাকতে দেব না। যাবার আগে এই কটা দিন তুমি আমার সামনে চোখে জল ফেলো না, প্লিজ মাধু, প্লিজ। প্রদীপ, তোমাকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হবে। একটা কথাও বলছিস না যে? এত বছর বাদে দেখা হলো। বড়দা এতই ব্যস্ত যে একবার এয়ারপোর্টে আসতে পারলো না। বিশ্বাস কর মেজদা, আমি তোকে একা থেকে ভাবতে পাইনি যে বড়দা আসেনি। ভেবেছিলাম
আশেপাশে কোথাও আছে। পর্দা না এলেও তোর আশেপাশেই ছিল। ওর মনটা তো সব সময় তোর পাশে পাশেই ঘোরে। চল না, বাড়ি চল। ওগো, তুমি দেখতে পাচ্ছ প্রদীপ ফিরে এসেছে? দেখতে পাচ্ছ তোমার প্রদীপ ইঞ্জিনিয়ার হয়ে ফিরে এসেছে। ছোট কাকু, আরে মৌ, হ্যাঁ কত বড় হয়ে গেছিস তুই? হ্যাঁ, আমিও কিন্তু মৌয়ের মতো অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি ঠাকুরপো। থ্যাংক ইউ মেজবৌদি, থ্যাংক ইউ। দাঁড়া, আগে প্রণামটা সেরে নি, দাঁড়া। আরে থাক থাক, আগে ভেতরে চলো। হ্যাঁ, মার সঙ্গে দেখা করিনি। হ্যাঁ, মা, মা, মা। মা, প্রদীপ, মা। কতদিন পরে তোমাকে দেখছি মা, কতদিন পরে। এ কি মা, তুমি কাঁদছো মা? আজকে আজকে এই আনন্দের দিনে তুমি কাঁদছো মা? হ্যাঁ বাবা, আজকে বড় আনন্দের দিন। তাও তো কান্নাকে আটকাতে পারলাম না। কেন মা, কি হয়েছে? বড় বৌমার সঙ্গে দেখা করেছিস? না তো, কোথায় বড় বৌদি? আমি এসেছি যেন। বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি। বড় বৌদি, বড়দা নেই, কিন্তু বড়দি তো আছে, মৌ আছে, তোমার মা আছেন। তুমি ভেঙে পড়লে এদেরকে দেখবে বলো তো? এরা তো সবাই তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছে না? আমি আমি জানি মাধু, কিন্তু বড় বৌদির দিকে তাকালে আমার আমার বুক ভেঙে কান্না আসে। ওই প্রতিমার মতন চেহারাটার কি হাল হয়েছে বলতো? আবার তাকে সাজিয়ে তোলো। বাড়ির ঝি আর রাধুনী হওয়ার হাত থেকে তাকে মুক্তি দাও। না বড় বৌদি, একা হাতে সব কাজ তুমি বা করতে যাবে কেন? মেজ বৌদি তো আছে, সেও তো তোমাকে সাহায্য করতে পারে। তা নাই বা করলো, মাধুরী এলে তো আর আমাকে একা সব করতে হবে না। থাক সে কথা। তুমি কি সোমবারই জয়েন করছো? কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। ফিরে এসে একবারও দেখা করবি না ভাবতেই পারিনি। আমি ফিরে এসেছি এই খবরটা পেলি থেকে। কেন প্রণবদা, মানে তোর মেজদার কাছে? ব্যবসার প্রয়োজনে মেজদা তো প্রায় আমার কাছে আসে। ও,
এটা আমি জানতাম না। ছাড় ওসব কথা। বল, বিলেতে কেমন ফুর্তি হলো? ফুর্তি করতে তো আমি বিলেতে যাইনি তপন। জানি গিয়েছিলি গুড বয়ের মতো একটা ভালো ডিগ্রি আনতে, তা এত ভালো রেজাল্ট করে এই কোম্পানিতে ঢুকলি কেন? তোদের কোম্পানিতে ঢুকলে ভালো করতাম, তাই না? বর্দা তোদের কোম্পানিতে চাকরি করত, মেজদা ব্যবসার প্রয়োজনে তোর কাছে যায়, আর আমি যদি যেতাম তাহলে আমাদের সংসারে মালিক হিসেবে তোর দামটা একটু বাড়তো, তাই না? বিলেত ফেরত ইঞ্জিনিয়ার এত ভালো কথাও বলতে শিখে এসেছে, ভাবিনি। আমাদের মতো সাধারণ করে মানুষদের জন্য তোরা কতটা ভাবিস সেটা আমি জানি তপন। তাহলে আমাদের বন্ধুত্বটাকে তুই আর স্বীকার করতে চাইছিস না? স্কুলে এক ক্লাসে দুজনে পড়েছি, একই বেঞ্চে পাশাপাশি বসে 7-8 বছর ক্লাস করেছি। এটুকু সম্বল নিয়ে কি বন্ধুত্বের দাবি জানানো যায় তপন? তাহলে কোন সম্পর্কে তুই আমাকে বিদেশ থেকে চিঠি লিখতিস? তোর দাদার মালিক হিসেবে? না, আমি চিঠি লিখতাম সেই তপনকে, বিদেশে যাবার আগে যাকে আমি বন্ধু হিসেবে চিনতাম। অপচয় শব্দটার সঙ্গে আমি খুব ভালো করে পরিচিত নই, কিন্তু অপমান শব্দটা আমি খুব ভালো করে চিনি প্রদীপ। থ্যাংক ইউ। না মাধু, আমি এই ব্যাপারে একদম প্রস্তুত নই। কি বলছো প্রদীপ? ঠিকই বলছি। দাদার মৃত্যুর পর 1 বছরও পেরোয়নি। বাড়ির এখন যা পরিস্থিতি, আমাদের যে কবে বিয়ে হবে আমি বলতে পারবো না। আমার বাড়ির পরিস্থিতিও তো তুমি জানো প্রদীপ। এতদিন বলেছি পরীক্ষার সামনে, এখন তো বলবারও কিছু নেই। তুমি বাবা মার সঙ্গে কথাটা বলো, তারপর তোমার যত দিন সময় দরকার ততদিনই আমি অপেক্ষা করব। আরো কিছুদিন যাক মাধু, আমার মনটা ঠিক এখনো। তাছাড়া বড় বৌদির মুখে সহজ সুন্দর হাসি আমি দেখিনি। যে কোনো মুহূর্তে বাবা সবকিছু ফাইনাল করে ফেলতে পারে। তপনকে যে তোমার পছন্দ নয় তা তুমি তোমার বাবাকে পরিষ্কার জানিয়ে দাও। অনেক বলেছি, অনেক ভাবে বলেছি, কিন্তু সম্পত্তির পাহাড় দেখে বাবার মনে যে লোভ ও তৈরি করে রেখেছে, আমার কথার দাম তার কাছে কিছুই না। মাধু, এক বুক কষ্ট নিয়ে আনন্দের ব্যাপারে কথা বলতে যাওয়া যায় না। তাহলে চলো আমরা রেজিস্ট্রি করে রাখি, তাহলে বাবা কোনোদিন কিছুতেই। মাধু, বর্দা নেই, বড় বৌদিকে না জানিয়ে লুকিয়ে এত বড় একটা সুখের কাগজে সই করতে আমার আমার হাত উঠবে না। প্লিজ মাধু, প্লিজ আমাকে একটু সময় দাও। মা, আমার আমার প্রথম মাসে মাইনের টাকাটা। না বাবা, ওটা আমায় নয়, বড় বৌমার হাতে দে। তোর জন্য যা কিছু করেছে ওরা দুজনে করেছে। আজ একজন নেই, অন্যজন। এসব আমাকে কেন দিচ্ছ প্রদীপ? কাকে দেবো বলো? মা শয্যাশায়ী, সংসারে কোনো কিছু করতে পারে না, তারপর তো সবার বড় তুমি। বড় বলে কি সব বোঝা আমার উপর চাপাতে চাইছো? দায়িত্বের বোঝা
ছোটরা বড়দের উপরই চাপায়, আর বড়দের সে চাপ মাঝে মাঝে হালকা করার দায়িত্ব ছোটদের। কিরকম? যেমন ছুটির দিনে হইচই করে বেরিয়ে পড়া। সেই পুরনো দিনের মতো একটু দেখা, কিছু কথা, তারপর সারা রাত একা। কিন্তু আমি যে রোজ অফিস থেকে বেরিয়ে ছুটতে ছুটতে আসি, তাতে তুমি খুশি নও? প্রদীপ, 3টে বছর তোমার অপেক্ষায় থেকেছি, তখন আমার এত খারাপ লাগেনি। জানতাম তুমি কাছে নেই, কিন্তু কিন্তু কাছে পেয়েও তোমাকে না পাওয়া। এ কষ্ট তো আমারও, মাধু। বাড়ির গুমোটা আবহাওয়াটা অনেকটা হালকা করতে পেরেছি, বড় বৌদির মুখে সামান্য হাসি ফোটাতে পেরেছি। দেখবে এবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। একটু অপেক্ষা করো। মার শরীর খারাপ কাকু, অনেকক্ষণ শুয়ে আছে। সে কি? বড় বৌদি, তোমার কি শরীর খারাপ? না প্রদীপ, এমনি শুয়ে আছি। এমনি শুয়ে আছো না শরীর খারাপ সেটা বোঝার ক্ষমতা তো আমার নেই। যার আছে তাকে ডেকে আনছি। কাকে ডাকবে? ডাক্তার। পাগল নাকি? সারাদিন খেটে খুটে এসে এখন আবার ডাক্তারের কাছে ছুটবে কেন? কি হয়েছে আমার? সেটা ডাক্তার এলে বোঝা যাবে। না, আমার শরীর আমি বুঝবো। তুমি অফিস থেকে এসেছো, হাত মুখ ধুয়ে নাও, আমি জল খাবার নিয়ে আসছি। অনেক তো অবহেলা করেছো, এবার একটু শরীরটার দিকে তাকাও। যা, হাত মুখ ধুয়ে এসো। তোমার কথা অমান্য করতে আমার ভালো লাগে না বড় বৌদি, তাই বড় বৌদি, বড় বৌদি, এ কি এত জ্বর? হ্যাঁ? কি করি? হুম? বড় বৌদি, তুমি তুমি যাও প্রদীপ, শুয়ে পড়ো গে। কাল আবার তোমার অফিস আছে। আমার কথা দিন রাত না ভেবে নিজের কথাটা যদি একটু ভাবতে বড় বৌদি, তাহলে এত কষ্ট পেতে হতো না। সন্ধ্যাবেলা কিছুতেই ডাক্তার রাখতে দিলে না, আমিও ঠিক বুঝে উঠতে পারিনি যে এতটা। ও কিছু না, সামান্য একটু জ্বর তো, সেরে যাবে। তুমি যাও। না, আমি যাব না, তুমি চুপ করে শুয়ে থাকো। আলোটা চোখে লাগছে? যাও প্রদীপ, তোমার ঘরে চলে যাও। না, আজ সারা রাত আমি এই ঘরে থাকবো, তোমার কাছেই থাকবো। আপনারা দেখুন, এই যে ক্যান্টিলিভারটা এখানে দিলে একটা প্রবলেম ক্রিয়েট করবে। আমার মনে হয় তার চেয়ে বরং এক্সকিউজ মি,
হ্যালো, হ্যাঁ বলছি। আজ সন্ধেবেলা একটু আসবে? না, আমার একটা ভাইটাল অ্যাপয়েন্টমেন্ট আছে। পারবে না? না, এখন সব বলা সম্ভব নয়, পরে বলবো, পরে। আমি যেতে পারছি না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ওকে, ওকে দেন। সকালের থেকে একটু ভালো। একটু ভালো হলে চলবে না ডাক্তারবাবু, সম্পূর্ণ সুস্থ করে তুলতে হবে, যেভাবেই হোক। আসলে অনেক দিনের অত্যাচার, অতিরিক্ত পরিশ্রম, খাওয়া দাওয়ায় অবহেলা সময় নেবে। তবে শুধু ওষুধ ওনাকে চট করে সারিয়ে তুলতে পারবে না, পদ্ধতিও ভালো হওয়া প্রয়োজন। আপনি যেমন বলবেন তেমনই হবে ডাক্তারবাবু। আপনি আপনি সব চার্ট করে দিন, দরকার হলে সারাদিনের জন্য একজন নার্স। প্রদীপ, তুমি চুপ করে শুয়ে থাকো বড় বৌদি। আপনি বলুন ডাক্তারবাবু, বলুন। শরীরের এখন যে অবস্থা, অ্যানিমেল প্রোটিনটা খুবই দরকার। অ্যানিম্যাল প্রোটিন? হ্যাঁ, টাটকা মাছ, মেটে। অসম্ভব। না, কিছুই অসম্ভব নয়। শরীরের থেকে সংস্কার বড় হতে পারে না। হিন্দু বিধবা, মাছ, মাংস। মা, অসময় দাদাকে হারিয়েছি। বৌদিও যদি এভাবে সংস্কারের দোহাই দিয়ে নিজেকে সান্ত্বনা দিতে পারবো না। মা, মা, তোমাকে বুঝিয়ে রাজি করাতে হবে বড় বৌদিকে, যেভাবেই হোক। না, এ তোমার অন্যায় অনুরোধ প্রদীপ। আয়ুর জোর থাকলে মাছ মাংস না খেয়েও আমি বাঁচবো। আমি জ্যোতিষী নই বড় বৌদি, তাই তোমার আয়ুর্যের কতটা তা আমি জানি না, কিন্তু ইচ্ছে করে নিজেকে এভাবে শেষ করবে সেটা আমি বেঁচে থাকতে হতে দেবো না। তুমি পাগল হয়ে গেছো প্রদীপ। 3 বছর বিদেশে থেকে এদেশের সব সত্যিগুলোকে অস্বীকার করতে চাও? ভগবানের মতো ওই মানুষটার স্ত্রী হতে পেরেছিলাম গত জন্মের পুণ্যে। এই জন্মের পাপে আগামী জন্মে তাকে হারাতে পারবো না। তোমার ওই দাদার দিব্যি দিয়েই বলছি, ওসব খাবার অনুরোধ তুমি আমাকে আর করো না। তোমাকে আর ওসব কথা বলবো না বড় বৌদি। কিন্তু একটা কথা শুনে রাখো, আমার কোন পাপে ভগবানের মতন দাদাকে হারিয়েছি আমি জানি না। তবে দেবীর মতন আমার বড় বৌদিকে বাঁচিয়ে রাখবার জন্য আমায় কিছু পুণ্য তো করতে হবে। সে পুণ্যের দোহাই বড় বৌদি, আমি তোমায় দিব্যি দিয়ে বলছি, সব খাবার আমি আর এই জীবনে খাবো না। প্রদীপ, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা করতে পারলাম, মনটা আজ ভীষণ হালকা লাগছে। আমারও খুব ভালো লাগছে, কতদিন বাদে এভাবে মুখোমুখি বসতে পারলাম। কি খাবে বলো? আমার খুব খিদে পেয়েছে। ফিশ ফ্রাই আছে? আছে, ফিশ ফ্রাই, ফিশ রোল, বাটার ফিশ। যেটা সব থেকে ভালো সেটা 2 প্লেট দিন। না না, 2 প্লেট নয়, 1 প্লেট। আমার শুধু চা। যা, তা হয় নাকি? আমি একলা খাবো? বাহ, তোমার খিদে পেয়েছে বললে না? খিদে পেলে বেশি খায়, তোমার পায়নি অল্প খাবে। 2 প্লেট দিন। না মাধব, আমি খাবো না, 1 প্লেট দিন। বড়দি তাহলে এখন সুস্থ? খানিকটা, কাল রাতে তোমার কথা বলছিল,
মাধুরী অনেকদিন আসে না। ও বোধহয় জানে না যে আমি অসুস্থ। জানতাম, ফোন করলাম, বললে আসতে পারবে না। কেন পারবে না বলেছিলে? তখন আমার ঘরে সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন, তাই কিছু বলতে পারিনি। তারপর দুদিন না দেখা করলে, না ফোন। তখন তো বড় বৌদি কিনা এমন ব্যস্ত যে কারো কথাই মনে পড়েনি। ওর বড় বৌদির থেকে কাউকেই ও বেশি ভালোবাসে না। কারো কথাই না? সত্যি বলছি মাধু, কারো কথাই মনে পড়েনি। যাকে বাবা, আগে খাই, ভীষণ খিদে পেয়েছে। নাও। না না, আমি খাবো না। খেতে বলছি নাকি? এটুকু নাও, তাহলে আমি খাই কি করে? একটুও খাবো না মাধু, বললাম তো খিদে নেই। খিদে না থাকলেও মানুষ এটুকু খেতে পারে। পারে, কিন্তু আমি পারবো না। কেন? এতে মাছ আছে। ফিশ ফ্রাই কি বেগুন দিয়ে হয় নাকি? তা নয়, আমি মাছ খাবো না। মাদুলে নিয়েছো? না মাধু, মাছ, মাংস, ডিম আমি কিচ্ছু খাচ্ছি না। অদ্ভুত একটা অরুচি এসে গেছে। আমার খিদে পেয়েছে প্রদীপ, তুমি এটুকু না খেলে আমিও খেতে পারবো না। যত অরুচি হোক, এটুকু খাও। সরি মাধু, পারবো না। বলো না। তোমার মতো সাহেবরা কেউ টিফিন নিয়ে যায় না। তুমি শুধু আমাকে খাটাবার জন্য রোজ রোজ রুটি তরকারি করাও। না বড় বৌদি, তোমার হাতের রুটি তরকারির কাছে আমার কোনো খাবারই ভালো লাগে না। তাই বলে এত বড় ইঞ্জিনিয়ার। বড় বৌদি, আমার জুনিয়ররা অনেকে দামি দামি লাঞ্চ খায়, কিন্তু আমি পারি না। যখনই মনে হয় দাদা দুটো শুকনো রুটি খেয়ে আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, তখন মাধুরীকে মাধুরীকে অনেকদিন দেখিনি, আজ একবার আসতে বলবে? ফোন করলে বলবো। এই দেখো, এই দেখো। ও, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ও কি, জামা পরে ফেলেছো? হ্যাঁ। খুলে দাও। না না, খোলার দরকার নেই। তুমি তুমি এভাবে লাগিয়ে দাও। অসুবিধা হবে। কিছু অসুবিধা হবে না। কাছে এসো, আরো কাছে এসো। এই তো। কে হলো তো? মাধুরীকে আজ আসতে বলবে? অনেকদিন দেখিনি। বললাম তো, ফোন করলে বলবো। কেন, তুমি নিজে ফোন করে আসতে বলতে পারো না? আচ্ছা বাবা, আচ্ছা তাই বলবো। ঠিক আছে, দেখি। থাক থাক, আসি বড় বৌদি। এসো। মাধু, হঠাৎ ফোন করলে? আজ বড় বৌদি হুকুম দিয়েছে তুমি টেলিফোন না করলেও আমি যেন করি, তাই করলে? ভাল। তা বড় বৌদি ফোন করে কি কি বলার হুকুম তোমাকে দিয়েছেন বলে ফেলো। তুমি অনেকদিন বাড়িতে আসোনি, তাই আজকে অবশ্যই একবার আসতে বলেছে। একসময় তোমাদের বাড়িতে গেলে তোমার মেজ বৌদি আমাকে ঘরে নিয়ে যেতেন, দেখাতেন নতুন কি কি কিনলেন। এবার তোমাদের বাড়িতে গেলে তোমার বড় বৌদিও দেখাবেন ওর নতুন কেনা সম্পত্তিটা। কিন্তু প্রদীপ, ওটা আমার দেখা হয়ে গেছে, তাই যাবার ইচ্ছে আর নেই। তোমার কথার এক বর্ণ বুঝতে পারলাম না। হ্যাঁ, ব্যাপারটা সহজ।
তলিয়ে ভাবলে বোঝা যাবে? কতটা তলায় যেতে বলছো? যতটা তলায় নামার ক্ষমতা বিলেত থেকে নিয়ে ফিরেছো, ঠিক ততটাই নামতে পারো। আমি উপরে ওঠার একটা রাস্তা দেখতে পেয়েছি। আমার গুরুজনরা আমাকে সেই পথেই যেতে বলছেন। তাই তাই কয়েকটা দিন একটু ব্যস্ত থাকবো। বিরক্ত না করলে খুশি হব। কোনো কারণে মাধুরী আমাকে ভুল বুঝেছে বড়বৌদি। কারণটা বললো না। সে কি? হ্যাঁ, ও ফোন ছেড়ে দেওয়ার পরেও আমি আরেকবার ফোন করেছিলাম, কিন্তু লাইনটা কেটে দিল। আমার অসুখের খবর পেয়েও একবার দেখতে এলো না। তারপর তবে আমার কাছেও কিছুই লুকোবে না। কোথায় ওর অভিমান আমি ঠিক বুঝতে পারবো। ওর কথা শুনে মনে হলো এ যেন সেই মাধুরী নয়, অন্য কেউ। কেন এমন হলো প্রদীপ? জানি না বড়বৌদি। কিন্তু জানতে তো হবে। না, ভালোবাসার মানুষকে কথা জিজ্ঞাসা করা যায় না কেন সে আর আমায় ভালোবাসে না। বাড়ি যাবেন না স্যার? হ্যাঁ, যাব। কটা বাজে? 7:30 স্যার। 7:30? দিদিমণি বাড়িতে নেই দাদাবাবু। 9টা বাজে। এলে বলো আমি এসেছিলাম। বলবো। মাধু, মাধু দাঁড়াও। অনেক রাত হয়েছে, বাড়ি যাও। বড়দি হয়তো ভাবছে। অন্য কে কি ভাবছে তা আমি জানতে তোমার কাছে আসিনি মাধু। হঠাৎ তোমার এরকম পরিবর্তন? পরিবর্তন আমার না তোমার? আমার? হ্যাঁ, আমার মতন একটা সাধারণ মেয়েকে আর তোমার ভালো লাগছে না, তাই আমার চাইতেও সুন্দরের দিকে ঝুঁকেছ। এই কথাটা তুমি বড় বৌদিকে বলেছো? হ্যাঁ বলেছি, কারণ তিনি হয়তো মানেটা বুঝবেন। তা আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, কারণ তুমি ছাড়া আমার জীবনে কোনো মেয়ে কোনোদিন আসেনি, আসবেও না। সে তো প্রকাশ্যে, আর গোপনে? গোপনে? যে সম্পর্ক সকলের চোখের আড়ালে গড়ে ওঠে তাকে অবশ্য আড়ালে লুকিয়ে রাখতে হয়। তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো মাধু। দিন রাত যার ভাবনায় ডুবে থাকো তার নামটা আমাকে পরিষ্কার করে বলতে বলছো? তার কথা বলছো মাধু? সেবার নাম করে যার ঘরে সারা রাত কাটিয়েছ, তোমার সেই আদরের বড় বৌদি। তুমি যদি মেয়ে না হয়ে একটা ছেলে হতে, তোমার এই মুখ আমি ভেঙে গুড়িয়ে দিতাম। তোমার এই নোংরা কথা বলার সাহস আমি চিরকালের মতো শেষ করে দিতাম। তোমার ওই চোখ দুটোর দিকে তাকিয়ে ভাবতে ঘেন্না করতে যে তোমার মতন মেয়েকে আমি এতদিন ভালোবেসেছি। তোমার কথা ভেবে কষ্ট পেয়েছি। ছি মাধু, ছি। আমার বড় বৌদি স্বর্গের দেবী। তোমার মতো নরকের মন নিয়ে তার বিচার করতে চেও না। পারবে না মাধু, পারবে না। সে ক্ষমতা তোমার নেই। তোর মতো বেশি লেখাপড়া শিখিনি, তাই তোর মতো করে বন্ধুত্বটাকে অস্বীকার করতে পারলাম না। সামনের মাসের 18 তারিখ আমার বিয়ে। বাবার সঙ্গে বসে রুদ্রকান্ত বাবু, মাধুরীর বাবা, সব ফাইনাল করে ফেলেছেন।
দেখ তপন, আমি বন্ধুত্ব অস্বীকার করলেও তুই যে আমাকে কত বড় বন্ধু ভাবিস সেটা তো এই খবরে পরিষ্কার বোঝা যাচ্ছে। যদিও বা এখনো 1 মাসের ওপর সময় আছে, তবু আগে থাকতেই জানিয়ে রাখলাম, যাতে বরযাত্রী যাওয়ার দিনটা অন্য কাজে আটকে না ফেলিস। অবশ্য যদি বলিস তো আমি মাঝে মাঝে এসে তোকে মনে করিয়ে দিয়ে যেতে পারি। দরকার হবে না, কারণ তোর মতো বন্ধুর কথা মনে রাখতে না চাইলেও ভুলে থাকাও খুব কঠিন। হ্যালো, আমি আমি মাধুরী বলছি। হঠাৎ? মানে হঠাৎ একজন এসেছিলেন, বললেন তপন, মানে তপন নাকি খুব খারাপ, মানে ও নাকি। বাইরের লোককে ফোন করে নিজের হবু স্বামী সম্পর্কে রসিকতা করছে? না না, শোনো, আমার অফিসে আমি কাজ করতে আসি, কারণ রসিকতা শুনতে নয়। সংসারের জন্য সবই তো দিয়ে দিয়েছে পরপতি। নিজের জীবনটাও কিভাবে দিয়ে দিতে চেয়েছিলে? না প্রদীপ, নয়তো কি, যার জন্য সকলের অশান্তি, তার জন্য রক্ত দিতে গিয়ে? সে ভুল করলে আমি কি ভুল করতে পারি? আমি যে ওর চাইতে বড়। জানি পরপতি, তুমি সবার চেয়ে বড়, তাই তো সবার চোখ তোমার নাগাল পায় না। কি হলো? হ্যাঁ, কিছু না, কিছু না। অত ব্যস্ত হচ্ছ কেন? হব না? তুমি জানো না বড় বৌদি, তুমি আমার কাছে কি? কি? তুমি তুমি আমার আরেকটা মা। তুমি জানো না বড় বৌদি, তুমি আমার কাছে কি? তুমি তুমি আমার আরেকটা মা। সংসারের কোনো কাজ আর আমি তোমাকে করতে দেব না। অফিস থেকে বাড়ি ফিরতে রাত হলে তোমার কথা ভাববে কে? তুমি। আর আমি কোনো কাজ করতে পারবো না, এর জন্য 24 ঘন্টার একজন লোক নিয়ে এসো। আরে বাবা, এসব কাজ বাইরের লোক দিয়ে হয় নাকি? বাইরের লোক কেন আসবে? আসবে এ বাড়ির ছোট বউ। না বড় বৌদি, মাধুরীর জায়গায় আমি কোনোদিন কাউকে বসাতে পারবো না। আমাকে ক্ষমা করো প্রদীপ, আমি তোমার কাছে এসেছি। উপরে উঠবার যে সিঁড়ি তোমার গুরুজনরা তোমায় দেখিয়েছেন, সেটা ছেড়ে তুমি আমার কাছে এসেছো? আমার গুরুজনরা তপনকে চিনতে পেরেছে। আমি আমার সব অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমার কাছে নয়, ক্ষমা তোমায় চাইতে হবে ওই বড় বৌদির কাছে। তোমার মতো মানুষকে ভুল বুঝে যে পাপ আমি করেছি, তার প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও করতে। দিদির কাছে ছোট বোন ভুল করলে পাপ হয় না। তুমি আমাকে তুমি
কাছে এসো প্রদীপ। এসো। তুমি এদের আশীর্বাদ করো, এরা যেন সুখী হয়।